আমি সবার আগে রুমি ভাইকে ধন্যবাদ দিই যে আসলে একটা বিশাল পরিশ্রম সাধ্য একটা প্রবন্ধ আমাদের সামনে হাজির করার জন্য। আমি যেটা বুঝছি এবং এর এর মধ্যে অলরেডি কিছু প্রশ্ন আসলে জামি ভাই বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্থাপন করছেন প্রবন্ধের কয়েকটা বিষয় নিয়ে। আমি জাস্ট দু একটা কথা বলে আমি আমার জায়গা থেকে আলোচনা শেষ করে ফেলবো। আমি যেটা বুঝছি যে আসলে রুমি ভাই এখানকার সাংগঠনিক বাঙালি মুসলমানের সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের কিংবা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিকাশের একটা ইতিহাস ক্রনোলজি আকারে দেখানোর চেষ্টা করছেন এবং সেটা উনি ফিট করছেন গ্লোবাল যে মুসলিম পলিটিক্স তার একটা ন্যারেশনের কিংবা সেই ডেভেলপমেন্টের একটা অংশ হিসেবে তিনি আসলে প্রথমত ইন্ডিয়ান মুসলিম দেন বাঙালি মুসলিমের এই বিকাশটাকে এই জায়গাতে আসলে ফিট করার চেষ্টা করছেন বলে আমি মনে করি। আমার এই পুরো প্রবন্ধ পড়ে আসলে আমার যেটা মনে হইল এবং আমি মনে করি যে খুব দুর্দান্তভাবেই হয়েছে। সেখানে কিছু প্রশ্ন আমরা তুলতেই পারি, একদম সহজ প্রশ্ন যে কিছু কিছু শব্দের আসলে আমরা সংজ্ঞানটা ঠিকঠাক আরও একটু স্পেসিফাই হতে পারি কি না, কিংবা আমি আশা করি জামি ভাই যে আশাটা রাখছেন যে হয়তো রুমি ভাই সামনে এই শব্দগুলোকে আরও বেশি ডিফাইন করে তুলবেন। যেমন গণতান্ত্রিক, যেমন এখানে ধরেই নেওয়া হচ্ছে আধুনিকতা হচ্ছে একটা পশ্চিমা জিনিস, ধরেই নেওয়া হচ্ছে যে গণতন্ত্র হচ্ছে একটা পশ্চিমা জিনিস, তার মাধ্যমে আমরা আসলে পাচ্ছি, এইটা একদম ধরেই নেওয়া হচ্ছে এখানে। এটা হচ্ছে একটা বিষয়। দুই নম্বর হচ্ছে যে আলোচনাটা জামি ভাই সূত্রপাত করছেন যে আসলে গণতন্ত্রকে আমরা কীভাবে বুঝবো, গভর্নিং মোড হিসেবে দেখবো নাকি তাদের সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া হিসেবে দেখবো। যেমন ডেভিড গ্রেবার নামে এক ভদ্রলোক, উনি বলতেছেন যে হচ্ছে অ্যান্থ্রোপোলজিস্ট, উনি বলতেছেন যে গণতন্ত্রকে যদি আমরা ইয়ের জায়গা থেকে কল্পনা করি, সিদ্ধান্ত প্রণয়নের জায়গা থেকে কল্পনা করি, তাহলে আসলে আদৌ পশ্চিমা বলে কিছুই নেই। উনি একটা প্রবন্ধই আছে, দেয়ার ওয়াজ নাথিং কল্ড ওয়েস্ট ও সামথিং এরকম, যে পশ্চিমা বলে আসলে কিছুই নেই যদি আমি গণতন্ত্রকে ওই জায়গা থেকে বিবেচনা করি। আবার ধরেন এই যুক্তিও এখন অনেকে দিচ্ছেন যে আধুনিকতা আসলে মডার্নিটি এটা যে একটা পশ্চিমা জিনিস, এটা আসলে পশ্চিমাদের আবিষ্কার এবং কলোনিয়াল পিরিয়ডের পরবর্তী আবিষ্কার। এটা বেসিক্যালি হচ্ছে মডার্নিটির যতগুলো উপাদান আছে, টেকনিক্যাল উপাদান হোক, টেকনোলজিক্যাল উপাদান হোক বা অ্যাপার্সোনাল উপাদান হোক, এটা দুনিয়ার নানা জায়গা থেকে, মুসলিম দুনিয়া বলেন, চাইনিজ বলেন, নানা দুনিয়া থেকে স্পেসিফিক কয়েকটা কারণে সেটা হচ্ছে আসলে উদ্ভব করতেছে ইউরোপে, এটা সত্য। কিন্তু তার যাবতীয় উপাদান আসলে দুনিয়ার নানা জায়গা থেকে নিয়ে এসে আহরণ করে এটা করা। কিন্তু ঘটে যাওয়ার পরে এই যে ঘটনাটা ইউরোপে ঘটে গেল, তারপরে সেটা বলা শুরু করলো যে আসলে এটা আমার জিনিস, এবং এমনভাবে বলা শুরু করলো যে বাদবাকি দুনিয়া বুঝি তখন আমদারি ছিল, বাদবাকি দুনিয়ার আসলে কোনো কার্যকলাপ ছিল না, এটা শুধুমাত্র তার জিনিস। তো আদিত্য নিগম হচ্ছে খুব সম্প্রতি ওনার বইতে দেখাচ্ছিলেন যে আসলে এইটা এমন না, কোনো হচ্ছে এখানে থিঙ্কিং অ্যাক্রস ট্রেডিশন, বিভিন্ন ট্রেডিশনের মধ্যে একদমই গতায়াত আছে। হ্যাঁ, বরঞ্চ এই মডার্নিটি জিনিসটাকেই এমনভাবে হাজির করা যে এটা কেবল পশ্চিমা জিনিস এবং তার বাইরে আর কিছুই ছিল না, এইটা বেসিক্যালি মডার্নিটি আবিষ্কারের পরের আবিষ্কার আসলে। তো এই ধারণাগুলোকে আসলে আমার মনে হয় হয়তো রুমি ভাই সামনে আরও একটু প্রেসাইজ করলে আমাদের জন্য আরও ভালো হয় আসলে। দুই নম্বর যেটা হচ্ছে, ধরেন আমি এই প্রবন্ধের সাথে একটা বড় জায়গা বলবো যে আসলে হয়তো কাজ করার সুযোগ আছে, একটা দৃশ্যতা নিয়ে আমি বলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে পুরো আলোচনাটা যে জায়গায় আসলে এত বেশি গ্লোবাল এবং ইন্ডিয়ান মুসলমানের কনটেক্সটে ফিট হয়েছে কিংবা হচ্ছে ভাই যেটা চেষ্টা করছেন, সেখানে হচ্ছে বাঙালি মুসলমানের তার যে জায়গাটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব একটা ডিসিসিভ হচ্ছে না আর কি। মানে এই পুরো পরিচয়টা কীভাবে তৈরি হচ্ছে, স্পেসিফিক্যালি আমি যদি বলি 20-এর দশক থেকে যে ঘটনা শুরু হলো এখানে, যে বাঙালি মুসলমান আসলে যখনই তার পরিচয় নিয়ে দাঁড়াইতে চাচ্ছে কিংবা তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে এখানে শ্রেণী, তার কৃষক প্রশ্ন এবং ইসলাম প্রশ্ন, এই দুটো মানে মুসলমান পরিচয় এবং বাঙালিত্ব পরিচয় দুটো অতপ্রতভাবে মিশে গেছিলো। ফলে এটা আসলে কোনো অবাক করার বিষয় না যে কাজী নজরুল ইসলাম যখন পত্রিকা করেন, তার পত্রিকার নাম হয় লাঙ্গল, কিংবা হচ্ছে বাঙালি মুসলমান বুদ্ধিভিত্তিক সমাজ যখনই কোনো বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড করতে গেছে, তখন তার সবার আগে কৃষকদের সমস্যা, এই সমস্যাটাকে তাকে ডিল করতে হয়েছে। এবং লাঙ্গল পত্রিকায় ওই সময় খেয়াল করে দেখেন, ওই সময় হজরত মোহানি এবং হচ্ছে আজাদ সুবহানিদের লেখা ছাপাচ্ছে। সেই লেখাতে কি যে আসলে ইসলাম কিভাবে কমিউনিজমের মধ্যে যাইতে পারে কিংবা ইসলামের সাথে কমিউনিজমের সম্পর্ক কি হইতে পারে, ওনারা জাকাত কনসেপ্টে এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন এবং সেটা হচ্ছে কিন্তু লাঙ্গল পত্রিকায় হচ্ছে। আমি যদি সিম্বলিক্যালি এটা পাঠ করতে চাই তাহলে আসলে আমাদের জন্য অনেক বড় একটা ইশারা থাকতে পারে।
ফলে এই যে ধরেন আমাদের এখানে যখন বলা হয় যে পাকিস্তান এজ এন প্রিজন ইউটোপিয়াতে তাজ হাশমি যখন বলেন যে আসলে এখানে এক ধরনের একটা শ্রেণী পলিটিক্স ছিল, এটাকে কমিউনাল করে তোলা হয়েছে, আমাদের পলিটিশিয়ানরা কমিউনাল বানায় ফেলছেন। তো এইখানে আসলে এই আলাপটা যখন করেন তখন এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে এটা যে ক্লাসটাকে এমন একটা বর্গ হিসাবে কল্পনা করা হয় যেটা বুঝি আসলে বিশুদ্ধ কিছু, কিন্তু বেসিক্যালি আইডেন্টিটি হিসাবে ক্লাস তার অন্যান্য আইডেন্টিটি থেকে বাইরে কখনো কিছু থাকে না। তার সবচেয়ে বড় প্রমাণ বাঙালি মুসলমানকে দেখলেই বোঝা যায় যে সে যখনই পলিটিক্স করতে গেছে তার কৃষক ক্লাস আর তার হচ্ছে তার ধর্মীয় পরিচয় দুটো আসলে খুব একটা আলাদা করে যাইতে হয় নাই, বরঞ্চ দুটো মিলেছে হয়েছে। ফলে এইখানে এই যে যখন এই সমালোচনাটা আমরা করি যে এটা আসলে ক্লাস স্ট্রাগল ছিল, এটাকে আমাদের পলিটিশিয়ানরা কমিউনাল বানায় ফেলছেন, বেসিক্যালি আমাদের মাথায় তখন প্রিয়াজামশন হিসেবে এটা থাকে যে ক্লাস বুঝি একটা বিশুদ্ধ আইডেন্টিটি, কিন্তু ক্লাস একটা বিশুদ্ধ বর্গ, তার সাথে আর কোনো কিছুই যেন মিশে না। কিন্তু আদতে এটা হয় না, এটা একটা ইউটোপিয়ান কল্পনা হিসেবে রয়েছে। আসলে এই নিয়ে অজস্র কাজ আছে। ইভেন কি আমি মনে আছে যে বোধিচিত্তে সাইদ স্যারের একটা দুর্দান্ত লেকচার ছিল সাবঅর্ডিনেট স্টাডিজ নিয়ে, তো সেখানে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে ওনারা আলাপ করছিলেন। তো এগুলো বেশ পুরনো আলাপ, কিন্তু আমাদের এখানে এই আলাপগুলো এখনো খুব একটা হয়নি। দ্বিতীয়ত বাঙালি মুসলমান এখানে যখন তার পরিচয় নির্মাণ করতেছে তখন তার সামনে আসলে কয়েকটা চ্যালেঞ্জ কিংবা আরও কয়েকটা জিনিস উপস্থিত ছিল। একটা হচ্ছে ধরেন সে একটা কলোনির আন্ডারে, ফলে সে চাক বা না চাক কলোনাইজেশনকে কিংবা কলোনিয়াল প্রসেসের মধ্যে থাকার জন্য তাকে আসলে এক ধরনের নেগোসিয়েশন করেই চলতে হইতো। ফলে তার চাওয়া না চাওয়ার উপর এটা আসলে ভিত্তি না, কিছু জিনিস আছে যে সেও এটা দ্বারা প্রভাবিত। 2 নম্বর, সে আবার বাঙালি রেনেসাঁ বলতে যেটা রামমোহন রায় বিদ্যাসাগর শুরু করছিলেন এটা দ্বারাও সে আবার প্রভাবিত। সে তাদেরকেও তার পূর্বসূরি হিসেবে মানেন, মানে আপনি 20 দশকের যাবতীয় চিন্তকদের লেখাপত্র পড়েন বাঙালি মুসলমানদের শিক্ষা গোষ্ঠীর, সে তাদেরকেও কিন্তু ইয়ে হিসেবে মানেন যে আমাদের পূর্বসূরি, কিন্তু তার আবার একটা নিজস্ব আইডেন্টিটিও দরকার পড়ে। ফলে দেখেন সে একটা ট্রায়াঙ্গুলার স্পেসের মধ্যে এসে পড়ে। একদিকে হচ্ছে কলোনিয়াল, এটার সাথে তার কখন নেগোসিয়েশন করতে হচ্ছে, তখন তাকে এন্টি কলোনিয়াল স্ট্রাগল নেওয়া লাগতেছে। আবার সে হচ্ছে একই দিকে কলকাতায় যে রেনেসাঁ মুভমেন্ট কিংবা যেটা বলতেছি কিন্তু হচ্ছে মনুভাই অনেকক্ষণ আলোচনা করলেন বিদ্যাসাগর রামমোহন, তাদের দ্বারাও তাদেরকে সে উচ্চকিত প্রশংসা করতেছেন। আবার তাদের বাইরে এসে তারও একটা আইডেন্টিটি তৈরি করার একটা আপ্রাণ প্রয়াস আছে। ফলে এই 3টা জায়গায়, এই যে 3টা মিশ্রণের জায়গায় এসে আসলে তাকে নতুন, মানে একটা হচ্ছে হিন্দু মিডল ক্লাস আর একটা হচ্ছে ওইদিকে কলোনি, এই 2টার অপোনেন্টটা দাঁড়ায় আসলে তাকে তৈরি করতে হচ্ছে একটা। ফলে এটা আমি কেন বললাম, কারণ হচ্ছে এই পুরো ঘটনাটা যখন ঘটতেছে তার একটা আসলে কালমিনেশন ঘটছে আসলে পাকিস্তান আন্দোলনে, পাকিস্তান মুভমেন্টে। এখন এই সময় দাঁড়ায় আসলে আমরা এমনভাবে আলোচনা করি, বিশেষ করে আমাদের কন্টেম্পোরারি ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফি যেভাবে আলোচনা করে যে বাঙালি মুসলমানের এই যে স্ট্রাগলটা, তার যে মুসলমানিত্ব কৃষক পরিচয় সব কিছু নিয়ে তার যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটাকে আসলে সে খুব একটা স্বীকার করতে চায় না বলে যেটা হয়েছে যে আপনার বাঙালি মুসলমানের পাকিস্তান আন্দোলন এবং একই বাঙালি মুসলমানের বাংলাদেশ আন্দোলন, যাকে আমরা মুক্তিযুদ্ধ বলতেছি, এই দুটোকে সে আসলে আর ধারাবাহিকভাবে পাঠ করতে পারে না। তার কাছে বারে বারে মনে হয় এটা হচ্ছে আসলে একটা যদি থিসিস হয় আর একটা হচ্ছে অ্যান্টিথিসিস। এই জায়গা থেকে এটা হচ্ছে আমার কাজের এরিনা বেসিক্যালি। তো এই জায়গা থেকে আমি জাস্ট একটা নোক্তা দিয়েই আমি শেষ করে ফেলবো। এটা হচ্ছে 71 সালে যখন হচ্ছে কলকাতায় অজস্র পত্রিকায় মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি হচ্ছে, অন্নদাশঙ্কর রায় থেকে শুরু করে সবাই, তখন তাদের সকলের লেখাপত্রে একটা কল্পনা এরকম ছিল যে বাংলাদেশের পক্ষে যে দাঁড়াচ্ছেন, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছেন, তো এইটা আমরা সবাই খুব প্রশংসা করি যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইছেন, কিন্তু তার কোর আর্গুমেন্টটা ছিল এইটা যে বাঙালি মুসলমান পাকিস্তান আন্দোলনে যোগ দিয়ে একটা ভুল করে ফেলছে, বাংলাদেশ আন্দোলন হচ্ছে তার ওই ভুলটার খেসারত হচ্ছে। এমনকি অন্নদাশঙ্করের একটা লাইন আছে এইরকমও যে তারা যে ভুলটা করছিল মিলিটারি অ্যাকশনের মাধ্যমে তার সেই মোহটা ভাঙতেছে, তার ভুলটা ভাঙতেছে, মানে তাদের আর্গুমেন্টটা এই জায়গায় চলে গেছিলো রীতিমতো আর কি। এবং 80 থেকে 90 দশকের পরে আমরা যখন মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান আন্দোলনে আলোচনা করি, আমাদের বিদ্যুৎ সমাজেও মানে বাংলাদেশের এখন যে কন্টেম্পোরারি যাকে বাংলাদেশ বলি, সেই বাংলাদেশের প্রধান মূলধারার হিস্টোগ্রাফিতে দেখবো যে আমরা এই ধারণাটাই আসলে আবার পুনরায় জেগে উঠছে, যে আমাদের এখানে তো আমরা দাবি করা স্টার্ট করছি যে আসলে পাকিস্তান আন্দোলন আর মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ আন্দোলন দুটো ছিল একটা থিসিস অ্যান্টিথিসিস, একটা আরেকটাকে ভ্রান্ত ছিল, আরেকটা হচ্ছে আপনার ভুলের খেসারত কিংবা ভুলের সংশোধন হয়েছে। হ্যাঁ, কিংবা হচ্ছে ধরেন আকবর আলী খান আমাদের খুব পছন্দের লেখক, আকবর আলী খান সুন্দর করে বলছিলেন যে আমি যেন আমার অরবিট থেকে ছুটে গেছিলাম আবার ফিরে আসছি, এইরকম একটা বিষয় আর কি। মানে পাকিস্তান আন্দোলনটাকে কিংবা পাকিস্তানের ইয়েটাকেই এই পুরো সম্পৃক্ততাকে এটা অরবিট থেকে ছুটে যাওয়া হিসাবে কল্পনা করছিলেন।
এখন খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমি যেটা বলতেছি এটা হচ্ছে 80 থেকে 90 দশক। কিন্তু এটা একটা মজার বিষয় হচ্ছে, আমরা এই মুহূর্তে যাদেরকে জাতীয়তাবাদী নেতা হিসেবে কল্পনা করি কিংবা যাদেরকে সেলিব্রেট করি, হ্যাঁ, একদম শেখ মুজিব থেকে শুরু করে মাওলানা ভাসানী সবাইকে, তাদের সবার আবার আরেকটা পরিচয় আছে, তারা সবাই হচ্ছে পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সবাই খুবই ভোকাল ছিলেন। তো আমার একটা খুব জানার আগ্রহ ছিল যে এই যে ধরেন আমরা যে এখন যেভাবে বলতেছি যে হচ্ছে এই দুইটা আন্দোলন একে অপরের বিপরীত ছিল, যেটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম হিস্টোগ্রাফি এটা একদম কবুল করে ফেলছে পুরোপুরি, যেটা হচ্ছে কলকাতা থেকে বেসিক্যালি আমরা গ্রহণ করছি। কিন্তু তাহলে যে লোকগুলা এই আন্দোলনের নেতৃত্ব ছিল আবার পাকিস্তান আন্দোলনের সময় হচ্ছে, সরি আমি আসলে মোবাইল সাইলেন্ট, এই মোবাইলটা আমি নতুন ইউজ করতেছি, সাইলেন্ট করতে পারতেছি না এখনো, আচ্ছা অফ করে রাখি 2 মিনিট, দুঃখিত। তো আমার একটা তৈরির জায়গা ছিল যে তারা কি ভাবতেছিলেন, যারা হচ্ছে পাকিস্তান আন্দোলনেও ছিলেন পরে আবার বাংলাদেশ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের ভাবনায় কী ছিল। তখন আমি খেয়াল করলাম, অবাক হয়ে দেখলাম যে আসলে এটা পুরো ভিন্ন চেহারা। যেমন আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদের একটা আর্টিকেল ছিল 1942 সালে, উনি হচ্ছে পাকিস্তান নিয়ে লিখতেছেন, কেন পাকিস্তানকে মানে কেন পাকিস্তান প্রয়োজন আমাদের। উনি যে যুক্তিটা দিচ্ছেন এটা হচ্ছে, কিন্তু উনি বলতেছেন যে পাকিস্তান হচ্ছে একটা ডেমোক্রেটিক আইডিয়া, পাকিস্তান হচ্ছে একটা বিপ্লব এবং এটা হচ্ছে ডেমোক্রেটিক আইডিয়া। উনি একটা থিওলজিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন, বলতেছেন অখণ্ড ভারত, উনি বলতেছেন যে আল্লাহ আসলে মানুষকে যে নানা রূপে, এক রূপে যে সবাইকে বানাইলেন না, একই জাতিতে একই দেশে যে সবাইকে পাঠাইলেন না, এইটা বেসিক্যালি আল্লাহর যে আসলে উনি যে ডেমোক্রেসি চান, উনি যে বিচিত্রতা চান, উনি যে বিভিন্নতা চান, তার একটা পরিচয়। কারণ অখণ্ড ভারতের যে কল্পনা, সেই কল্পনাটা আসলে হচ্ছে ওনার হচ্ছে সেটা ফেসিস্ট কল্পনা। এইটা হচ্ছে একটা যেখানে সবাইকে সে একরূপী করে দেখতে চায়, এবং যেটা একই কায়দা হচ্ছে ব্রিটিশদের মতো করে ভাবতে চায় যে এক জায়গার সম্পত্তি আমি আরেক জায়গায় নিয়ে ইয়ে করার মতো। তো উনি বলছেন এই যে অখণ্ড ভারতের যে একরূপী যে কল্পনা, যে হচ্ছে টোটালিটেরিয়ান কল্পনা, তার বিপরীতে পাকিস্তান হচ্ছে আল্লাহর ক্ষুধা প্রদত্ত সেই বহুরূপিতাকে মেনে নেয় আসলে। তো তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছেন, বলতেছেন যে পাকিস্তান হচ্ছে একটা গণতান্ত্রিক বিপ্লব এবং থিওলজিক্যাল ব্যাখ্যাও দিচ্ছেন। এখন হচ্ছে 1972 সালে এসে আবুল মনসুর আহমদ আরেকটা প্রবন্ধ লিখতেছেন। উনি বেসিক্যালি এই যে শেখ মুজিব থেকে শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু এই বইয়ের ভূমিকাটা, এই বইটা হচ্ছে বেসিক্যালি পাকিস্তানের পুরো আমল জুড়ে উনি যে প্রবন্ধ লিখতেছেন তার সংকলন, আর ভূমিকাটা হচ্ছে গিয়ে উনি 72 সালে লিখতেছেন। তখন তার সামনে একটা বড় প্রশ্ন হাজির হচ্ছে, উনি পাকিস্তান আন্দোলনে অ্যাক্টিভ ছিলেন, পাকিস্তান পুরো আমলেও উনি অ্যাক্টিভ ছিলেন, আবার বাংলাদেশ হয়ে গেছে। তখন কলকাতা থেকে জুড়ে সুরে স্লোগান উঠতেছে যে দ্বিজাতি তত্ত্ব ভুল হয়ে গেছে, পাকিস্তান আন্দোলন একটা ভুল আন্দোলন ছিল, এটা প্রমাণিত হয়ে গেছে। এখন আমার একটা প্রশ্ন ছিল, আবুল মনসুর কেন রিয়েক্ট করেন। দেখা, আবুল মনসুর মধ্যে এখানে বলতেছেন যে কারণে পাকিস্তান আন্দোলন হয়েছিল সেই কারণটা ফুলফিল হয় নাই বলে পাকিস্তান ভেঙে গেছে। উনি বলতেছেন কি যে কায়েদে আজম জিন্নার কল্পনা ছিল হচ্ছে সেকুলার ডেমোক্রেসি, একদম এই শব্দটাই আছে, উনি কিন্তু ধর্মনিরপেক্ষ ইউজ করতে হবে, সেকুলার বলতেন। সেকুলার ডেমোক্রেসি ছিল আকাঙ্ক্ষা, এবং পাকিস্তান মূল আকাঙ্ক্ষার মধ্যে ছিল হচ্ছে সেকুলার ডেমোক্রেসি, এবং ওইটা পূরণ হয় নাই বলে, ওই ডেমোক্রেসি কায়েম করা যায় নাই বলে পাকিস্তান ভেঙে গেছে। এবং উনি বলছেন যে লাহোর প্রস্তাবের মধ্যে বেসিক্যালি ছিল হচ্ছে 3টা রাষ্ট্রের কল্পনা, 2টা রাষ্ট্রের কল্পনা না। সো উনি আরেকটা অদ্ভুত সিদ্ধান্ত দেন, যেটা আমাদের এখানে মোটেও জনপ্রিয় না কিংবা কখনোই আলোচনা হয় না। উনি বলতেছেন যে আসলে বাংলাদেশ আন্দোলন লাহোর প্রস্তাবের বাস্তবায়ন হয়েছে, যে লাহোর প্রস্তাব থেকে সরে যাওয়ার কারণেই এই 25টা বছর আমাদের গ্যাঞ্জাম পোহাইতে হয়েছে, এইবার লাহোর প্রস্তাবের বাস্তবায়ন ঘটল। ফলে তার কাছে কিন্তু গণতন্ত্রের ডেমোক্রেসির প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো পাকিস্তান পিরিয়ডে তার যে মুভমেন্ট, তখন যেমন এখন যেমন, পুরোটাই হচ্ছে ডেমোক্রেসির প্রশ্ন। সেম জিনিসটা আপনি দেখবেন, আমি পরে দেখলাম যে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, সম্প্রতি একটা বিতর্ক উঠছে যে অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে একজন পুলিশ অফিসার ইয়ে করছেন। তো এইটা আসলে যেটা আমাদের এখানে একটা মারাত্মক ভুল বোঝাবুঝি কিংবা ইচ্ছাকৃত এই জিনিসটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি এটা সিক্রেট ডকুমেন্টসের ক্ষেত্রে করছিল। মানে একজন পুলিশ অফিসার উনি হচ্ছেন পুরো সিক্রেট ডকুমেন্টসটা মুজিব নিয়ে সবাইকে নিয়ে এটা হচ্ছে শেখ হাসিনার কাছে দেন 90-এর দশকে। তারপর সেখান থেকে হচ্ছে শেখ হাসিনা জাস্ট মুজিবেরটা বের করেন, এবং পুরো এটা খুব অদ্ভুত বিষয় যে একটা ঐতিহাসিক দলিল বের করা হচ্ছে কিন্তু কোনো ইতিহাসবিদ নাই, পুরোটা পুলিশ অফিসারদের আন্ডারে হচ্ছে। তো এটার সাথে আসলে অসমাপ্ত আত্মজীবনী সম্পর্ক নাই, কিন্তু কোনো একটা কারণে লিক আপ করা হয়েছে। কারণ অসমাপ্ত আত্মজীবনী অজস্র তত্ত্ব আছে যেটা সিক্রেট ডকুমেন্টসগুলোকে মিলে না, অজস্র তত্ত্ব আছে। এবং অসমাপ্ত আত্মজীবনী যে বয়ানটা দেয়, এটা আসলে আমাদের এখানকার বাঙালি জাতীয়তাবাদী গত 20-30 বছরে 40 বছর যেটা দেখছি তাহলে মিলে না, আসলে একদম মিলে না। আমি বরঞ্চ মাঝে মধ্যে বলি শেখ হাসিনা একটা ভুল হয়ে গেছে অসমাপ্ত প্রচার করা, মানে এটা তো তার নেগেটিভের সাথে কোনোভাবেই ফিট হয় না আসলে।
এবং ফিল করতে পারে না সে। আপনি অসংখ্য আত্মজীবনী দেখেন, মুজিবের যে স্বপ্ন পাকিস্তান কেন হইল এবং পাকিস্তান হওয়ার পরে এই পাকিস্তান নিয়ে তার যে মুভমেন্ট, মানে আবার পাকিস্তান এসে তার যে মুভমেন্ট এবং যে পুরো ডেমোক্রেটিক একটা অ্যাসপাইরেশন তার চলতেছে। একইভাবে দেখুন হচ্ছে কামরুদ্দিন আহমেদ ভাই যে বললেন, কামরুদ্দিন আহমেদের ডায়েরি ওনার ওই যে মধ্যবিত্তের আত্মপ্রকাশ ওই বইতেই আছে ভাই, যে হচ্ছে উনি 71-এ জেলে, তখন উনি বলতেছেন যে আমি তো পাকিস্তান আন্দোলন করলাম, এখন বাংলাদেশ আন্দোলন করলাম, তাহলে কি আমি আগে একটা ভুল করছি? উনি বলতেছেন না, আমি ভুল করি নাই, আমি আসলে ইতিহাসের ধারাবাহিকতায় আছি। ওইটা ছিল ওই ইতিহাসের প্রয়োজন, এখন হচ্ছে এই ইতিহাসের প্রয়োজন। সো খেয়াল করে দেখুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দুটো আন্দোলনকে বিপরীতমুখী না দেখে বাঙালি মুসলমানের তার এই দুটো আন্দোলনকে দেখার আলাদা একটা তরিকা আছে। 80-র দশক থেকে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্স কিংবা আমাদের মেইন স্ট্রিম যে হিস্টোগ্রাফি, তার এই তরিকাটাকে সে বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার কারণে তার আসলে পাকিস্তান আন্দোলন নিয়ে কিংবা ওই সময় নিয়ে তার কোনো আলাপই দাঁড়ায়নি আসলে, কিংবা সে করতেও চায় না। কারণ সে সবসময় ইমাজিন করছে এই বাঙালিত্ব এবং মুসলমানিত্বের মধ্যে এক ধরনের অ্যান্টাগনিজম কিংবা হচ্ছে এক ধরনের পার্থক্য। কিন্তু 20-এর দশকে, আমি আবার রুমি ভাইয়ের কাছে চলে যাচ্ছি, যে 20-এর দশকে আমাদের এই যে গঠনটা, এই সময়টাকে যদি আমরা ভালো করে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় আমরা বাঙালি মুসলমানের যে গণতান্ত্রিক তৎপরতা এবং তার যে আসলে পরিচয় নির্মাণ এবং সেই পরিচয় নির্মাণের এই যে নানাবিধ আইডেন্টিটির, ক্লাস আইডেন্টিটি, রিলিজিয়াস আইডেন্টিটি, এগুলোর যে মিশেল, তার মনে হয় আমরা একটু সন্ধান করতে পারবো। বিশেষত আমার মনে হয় যে বিশেষত আমার মনে হয় যে আসলে আমরা যে সংকটে আছি, যে কারণে আসলে আমাদের এই আলাপগুলা, মানে বাঙালি মুসলমানের তো রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়ার ইতিহাস প্রায় 75 বছরের উপরে হবে, আমি যদি 47 থেকে কাউন্ট করি, আর আমি যদি থেকে কাউন্ট করি, আপনার কি জানি বলে এটার নাম, 71 থেকে কাউন্ট করি, তাহলে প্রায় 50-55 বেশি উপরে হবে আমাদের। সো 55 বছর পরে এসেও কেন আমাকে আসলে এই আলাপগুলা শুরু করা লাগতেছে, যেখান থেকে শিক্ষা নেওয়া লাগবে বলা লাগতেছে, তার মানে কোনো একটা গণ্ডগোল আমাদের মধ্যে আছে। একটা গণ্ডগোল আমার বিবেচনা এটা, যে আসলে আমাদের হিস্টোগ্রাফিতে আমি এই জনগোষ্ঠীর তৎপরতা হিসেবে আসলে কেমনে রিড করব তা আসলে হয় নাই, যেহেতু আমি কোনো না কোনো আন্দোলনকে একটা আরেকটা নিরিখে সহি অথবা অসহি করে তুলতে হয়। আমাকে হয় এই আন্দোলনকে সহি বলতে হয় অথবা ওই আন্দোলনকে সহি বলতে হয়। এই আন্দোলনকে যদি আমি শুদ্ধ বলি, তাহলে ওই আন্দোলনকে আমার ভুল বলতে হচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে আমি যদি আমার পিপলসের অ্যাসপাইরেশনের জায়গা থেকে, তৎপরতার জায়গা থেকে, গণতান্ত্রিক তৎপরতার জায়গা যদি বুঝতে পারি আমার ইতিহাসটাকে, তাহলে বোধহয় আসলে আমরা যে ডেডলকে বলি যে আমরা আছি, এখান থেকে উদ্ধার হইতে পারবো। তো রুমি ভাই প্রবন্ধ এখানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে উনি আসলে এই যে গণতান্ত্রিক তৎপরতা, যেটা আমি আসলে আমার অংশের জায়গা থেকে বললাম, তার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে আসলে ওই তৎপরতাগুলো কীভাবে এখানে আসছে, কিংবা ওই তৎপরতার একটা ধারাবাহিকতা আছে। কিন্তু দুঃখজনকভাবে হলে সত্য যে আসলে একটা জায়গায় এসে আমাদের আবার থেমে যেতে হয়, যেখানে আমি শেষ করব, যে এই যে ধরেন আমরা এত কিছু প্রুফ করতেছি যে আমার এত গণতান্ত্রিক তৎপরতা ছিল, কিংবা আমি যদি পরিভাষায় বলি যে হচ্ছে আমাদের তৈমুর রেজা ভাইয়ের যে আসলে গণতান্ত্রিক একটা রসমও ছিল, উনি যেটা বাহাসের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করতেছিলেন, এটাও যদি আমি কাউন্ট নিই, আমাদের একটা প্রশ্নের সামনে আসলে মোকাবেলা করতেই হবে, এটা অস্বস্তিকর প্রশ্ন, যে এত কিছুর পরও এত গণতান্ত্রিক রসম আমরা যে উদ্ধার করতেছি, নমুনা উদ্ধার করতেছি, সব কিছুই বাংলাদেশের মানুষ, মানে এই যে ভূখণ্ড যাদেরকে বাঙালি মুসলমান আমরা চিহ্নিত করতেছি, যাদেরকে আমরা বলতেছি যে আমরা বাঙালি মুসলমান, আমরা টানা 2বার গত 70 বছরে কেন ইলেকশন দিতে পারলাম না? এখনো টানা 2বার কেন এখনো সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারলাম না? এখন পর্যন্ত মানে গণতন্ত্রকে যদি আমি একটা সিদ্ধান্ত প্রণয়ন বলেন, আর যদি মোড অফ গভর্নেন্স বলেন, যাই বলেন না কেন, সবচেয়ে বড় বিষয়টা তো হচ্ছে, মানে এটা একটা বড় কারণ, ঘটনাই হচ্ছে আসলে পাওয়ার ট্রান্সফার, একটা পিসফুল পাওয়ার ট্রানজিশন ঘটানো। কেন হচ্ছে? যে যায় তাকে রক্তাক্ত কর্মকাণ্ড ছাড়া নামানো যায় না। এইটা আসলে আমাদের এই পুরো আলোচনার হয়তো একটা ব্যাকগ্রাউন্ড আমরা টানি, কিন্তু আমাদের দুঃখজনক অধ্যায় হচ্ছে আমরা এখন যে ট্রানজিশন পিরিয়ডে বসে আলোচনা করতেছি, এটা একটা দুঃখজনক অধ্যায় বটে, যে আসলে এইরকম ট্রানজিশন পিরিয়ডে এবং এইরকম রক্তাক্ত কর্মকাণ্ড কেন আমাদের বারবার ঘটাইতে হচ্ছে এই গণতান্ত্রিক তৎপরতার অংশ হিসেবে। ধন্যবাদ সবাইকে।